আচ্ছা, স্ক্রিনটা দেখা গেলে একটু বলো তো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্সের থার্ড পার্টটা করব। সেটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল করব, বা অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র। ঠিক আছে, এটা কি বলছে দেখো। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকেও প্রশ্ন আসার চান্স আছে ভালো রকম। মার্ক করে রাখি, চলো, ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বলছে যে ধরো, আচ্ছা আগে ইংলিশটা বলে দিই, যে if a close path C creates an area S, এরিয়া না বলে সারফেস বলবো, সারফেস S creates a surface S, and the current flowing through the surface flowing through this surface is I, capital I নিলাম চলো, then by ampere circuital law, then by ampere circuital law circuital law এটাকে আমি এভাবে লিখবো, ক্লোজ ইন্টিগ্রাল ওভার সি বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ জিরো আই, মিউ জিরো আই। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর ম্যাথামেটিক্যাল ফর্ম। কোনটা কি সেটা একটু বলে দিই। এখানটায় এই বি ডট ডিএল যেটা আছে, এই পুরো জিনিসটা, সেটা হচ্ছে ক্লোজড লাইন ইন্টিগ্রাল, সরি, ক্লোজ লাইন ইন্টিগ্রাল, of magnetic field B, integral of magnetic field B magnetic field B over surface over close path C, বা ক্লোজ না বলে এক কাজ করে দিই, ক্লোজড কথাটা প্রথমে কেটে দিই। লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড বি ওভার ক্লোজড পাথ সি, ঠিক আছে। আর মিউ জিরো আইটা কি, ঠিক আছে। আর মিউ জিরোটা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, সরি, মিউ জিরোটা হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর ফর্মুলা, ঠিক আছে। ইফ আ ক্লোজ পাথ সি is creates a surface S, then and the current I flows through this surface, and the current flowing through this surface is I, then by ampere circuital law close integral over C B dot dl equals to mu 0 I। এখানটায় আমি কি ধরবো দেখে নাও, এখানটায় আমি ধরছি যে একটা বদ্ধ পাত আছে, এইটা হচ্ছে একটা বদ্ধ পাত বা একটা ক্লোজ সারফেস, যেটা ক্লোজড পাথ সি। এই ক্লোজ পাথটা কি তৈরি করেছে, একটা সারফেস কে তৈরি করেছে, এটা হচ্ছে একটা সারফেস, এই একটা সারফেস তৈরি করেছে, এই সারফেসটা হচ্ছে এস। আর আমি ধরে নিচ্ছি এই সারফেসের মধ্যে দিয়ে আমার আই কারেন্ট পাস হচ্ছে, এই সারফেসের মধ্যে দিয়ে আমার আই পরিমাণ কারেন্ট পাস হচ্ছে। তাহলে আমার এই যে সারফেস বরাবর আমি যদি ম্যাগনেটিক ফিল্ড বার করতে যাই, ম্যাগনেটিক ফিল্ড বি,
তাহলে বি ডট ডিএল, এটাকে আমি অন্য কালারে করি, তাহলে এই সারফেস বরাবর আমার ম্যাগনেটিক ফিল্ড বিটা কত হবে, সেটা হচ্ছে এটাকে আমি ইন্টিগ্রেশন থেকে পাবো, ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ জিরো আই। ঠিক আছে, এটাকে একটু বাংলায় লিখে দিই তোমাদেরকে, যে যদি যদি একটি বদ্ধ পথ সি একটি তল এস কে তৈরি করে, তল এস কে সৃষ্টি করে, তাহলে ওই বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের রেখা সমাকল, ওই বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের রেখা সমাকল, সেটা আমার কি হবে, ওই তলের মধ্যে দিয়ে প্রবাহী মিউ জিরো গুণ, আহা আরে এক মিনিট মিউ জিরো গুণ ওই তলের মধ্যে দিয়ে প্রবাহ, ওই তলের মধ্যে দিয়ে প্রবাহিত মোট তড়িতের সমান। মোট প্রবাহী তড়িতের সমান, আরে কি প্রবলেম করছে কেন, প্রবাহী তড়িতের সমান। যেটা হচ্ছে আমরা অ্যাম্পিয়ার সার্কিটের ল দিয়ে আমরা লিখলাম, উপরে ফর্মুলাটা লিখে রেখেছি, এই ফর্মুলাটাই হবে, আরেকবার লিখে দিই বরঞ্চ, ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ জিরো এনআই, মিউ জিরো আই, আইটা ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল করে দিই, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে কি, এটা হচ্ছে অ্যাম্পিয়ারের কার্ল রূপ বা কার্ল ফর্ম অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল। এক মিনিট, কার্ল ফর্ম অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল, অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রের কাল রূপ।
ক্রমণ সূত্রের কালরূপ। ঠিক আছে, এটা কি আমরা স্টোকসের ভেক্টরের স্টোকস ল থেকে আমরা জানি, ফ্রম স্টোকস ল অফ ভেক্টর, ফ্রম স্টোকস ল অফ ভেক্টরস। খুবই ইম্পর্টেন্ট, এটাও তোমাদের আছে কিন্তু স্টোকস লটা, এগুলো তোমাদের আসতে পারে শর্ট প্রশ্নে। স্টোকস ল অফ ভেক্টরস, ভেক্টরের স্টোক সূত্র থেকে আমরা পাই স্টোক সূত্র, স্টোকসের সূত্র থেকে আমরা পাই কোনো একটি ভেক্টরের জন্য ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ওভার সি ইকুয়ালস টু, এইভাবে লেখে দুখানা ইন্টিগ্রেশন হবে, এটাকে নিচে এস দেব, এটাকে বলে সারফেস ইন্টিগ্রাল বা তল সমাকল, এটাকে বলবো আমরা সারফেস ইন্টিগ্রাল বা তল সমাকল, কার্ল অফ বি ডিএ ডট ডিএস। এই জিনিসটাকে বলবো কার্ল অফ বি ডট ডিএস, এটা হচ্ছে স্টোকস, এটাকে বলা হয় স্টোকসের সূত্র, এটাকে বলা হয় স্টোকস ল বা স্টোকসের সূত্র। স্টোকস থিওরেম অফ ভেক্টর। স্টোকস থিওরেম অফ ভেক্টর, ঠিক আছে, খেয়াল রাখবেন এটার মধ্যে এখানে কোন জিনিসটা কি, এখানটায় এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল অফ বি ওভার পাথ সি, of b over closed path c, বি ভেক্টরের বি এর বদ্ধপথ সি বরাবর, বদ্ধপথ 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 সি বরাবর রেখা সমাকল, রেখা সমাকল, রেখা সমাকল। আর এইটা কি, এইটাকে আমি বলবো সারফেস ইন্টিগ্রাল অফ বি, ইন্টিগ্রাল অফ বি of b over surface c, over surface c। এটা বি এর, সরি এটা সি হবে না, এটা সারফেস এস হবে, সারফেস এস, বি এর এস তল বরাবর তল সমাকল, এটাকে বলা হয় তল সমাকল, সারফেস ইন্টিগ্রাল। ঠিক আছে, তো এই দুটোকে খেয়াল রাখবে, এটা হচ্ছে ভেক্টরের স্টোক সূত্র, স্টোকস থিওরেম অফ ভেক্টর। ঠিক আছে, কোন জিনিসটা কি সেটা আমি বলে দিলাম। এখানে অবভিয়াসলি দ্য ক্লোজ পাথ, এখানটা এই জিনিসটা মাথায় রাখবে যে আমার ক্লোজ পাথ সি হ্যাজ ক্রিয়েটেড দ্য সারফেস এস, এই ক্লোজ পাথ সি হ্যাজ ক্রিয়েটেড দ্য সারফেস এস, এটা হচ্ছে এস। ক্লোজড পাথ সি ক্রিয়েটস দ্য সারফেস এস।
বদ্ধপথ পথ সি এস তলটিকে সৃষ্টি করেছে। বা সৃষ্ট করেছে। ঠিক আছে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে। তাহলে আর আমরা আরেকটা জিনিস কি জানি, অলসো উই নো current I equals to surface integral S J dot NDS। J dot NDS বা এক কাজ করি NDS না লিখে J dot DS করে দিই, সুবিধা হবে। J dot DS, যেটাকে আমরা বলি হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কোনটা কি সেটা বলে দিচ্ছি, I হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহ, এক্ষেত্রে I যেটা সেটা হচ্ছে আমার কারেন্ট বা তড়িৎ প্রবাহ, আর যে যেটা আছে যে, এটাকে আমি বলবো কারেন্ট ডেন্সিটি, এটা ভেক্টর। বা তড়িৎ ঘনত্ব, তড়িৎ প্রবাহ ঘনত্ব। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবে। তো এইটা আমরা দুটোকে জানি, দুটোকে যদি আমি কম্পেয়ার করি, এইটাকে আর এইটাকে আমি কম্পেয়ার করি, তাহলে আমরা কি পাচ্ছি, comparing the above two equations we get, comparing the above two equations we get এই জিনিসটা আমরা পাবো। খেয়াল করো, ক্লোজ ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রাল কার্ল অফ বি ডট ডিএস ইকুয়ালস টু, এখানে আমরা কি পাবো, মিউ জিরো, আবার সারফেস ইন্টিগ্রাল, এখানটায় আই ছিল তো আইটা হয়ে যাবে জে ডট ডিএস। এই দুটো থেকে কম্পেয়ার করে আমরা কি পাচ্ছি দেখো, এই দুটো থেকে কম্পেয়ার করে পাচ্ছি আমরা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কার্ল অফ বি ইকুয়ালস টু জি জে মিউ জিরো জে, কার্ল অফ বি ইকুয়ালস টু মিউ জিরো জে। এটাও কিন্তু প্রশ্নয় আসে, অ্যাম্পিয়ারের কার্ল ফর্মটি লেখো, 2 নম্বরের প্রশ্ন এটা আসতে পারে। দিস ইজ দ্য কার্ল ফর্ম অফ অ্যাম্পিয়ার্স ল, দিস ইজ দ্য কার্ল ফর্ম of Ampere circuital law. This is the curl form of Ampere circuital law. ঠিক আছে, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, মার্ক করে রাখতে পারি আমি। এটাও কিন্তু এখান থেকে প্রশ্ন আসার চান্স আছে 2 নম্বরের, যে অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রের কার্ল ফর্মটি লেখো। তো এটা হচ্ছে এইটা, এই পুরোটাই করতে হবে 2 নম্বরের জন্য, পুরোটাই করতে হবে কিন্তু, বেশি না, হাফ পেজের জিনিস। আমি একটু এইখানে লেখা বড় হয়ে যাচ্ছে তাই একটু বেশি মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হাফ পেজের। ঠিক আছে, নেক্সট কি আসতে পারে প্রশ্ন, অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর অ্যাপ্লিকেশন আসতে পারে, অ্যাপ্লিকেশনস অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল। application of ampere circuital law।
দেখো এবার অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের থেকে কিন্তু বায়োসাভার্ট লটা বেশি দেয়, কিন্তু তাও তোমরা একটু দেখে রেখো অ্যাম্পিয়ারের সার্কিটাল লয়ের প্রয়োগ, অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রের প্রয়োগ। সূত্রের প্রয়োগ সরি, ঠিক আছে চলো এটাকে কি করতে হবে, ফার্স্ট প্রয়োগ কি হতে পারে, নাম্বার ওয়ান, অ্যান ইনফাইনাইট স্টেট ওয়্যার, ইনফাইনাইট, কিছু প্রবলেম হচ্ছে, ইনফাইনাইট স্টেট ওয়্যার, ইনফাইনাইট স্টেট ওয়্যার, ইনফাইনাইট স্টেট ওয়্যার অবভিয়াসলি কারেন্ট ক্যারি করছে, একটি কারেন্ট ক্যারিং ওয়্যার করে দেওয়া, an infinite state current carrying wire, অসীম দৈর্ঘ্যের প্রবাহী তারের জন্য, তড়িৎ প্রবাহী তারের জন্য, চুম্বক ক্ষেত্র। ঠিক আছে চলো এটা কিভাবে বার করব, আচ্ছা মনে আছে ফর্মুলাটা একটুখানি বলো তো আমাকে, এটা আমরা বায়োসাভার্ট ল দিয়েও করেছিলাম, কিন্তু বায়োসাভার্ট ল থেকে পরিক্রমণ সূত্র ব্যবহার করে করা সহজ। ধরো এটা হচ্ছে আমার তারটা, এটা কিন্তু অসীম দৈর্ঘ্যের তার, মানে অনেক বড়, ফাইনাইট ওয়্যার নয় কিন্তু অসীম দৈর্ঘ্যের, চলো একটা, এটা অসীম দৈর্ঘ্যের বা ইনফাইনাইটলি লং বোঝাবার জন্য আমি এখানটায় ডট করে দিচ্ছি, মানে এটা চলে গেছে, উপরে চলে গেছে, নিচেও চলে গেছে। এই তারটা থেকে ধরো আমি ডি ডিস্টেন্স দূরত্বে, ডি ডিস্টেন্স তার থেকে ডি ডিস্টেন্স দূরত্বে, এই ধরো পি পয়েন্টে আমি কারেন্ট বার করতে চাইছি, সরি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি, কি করে করব বলো, আচ্ছা তার আগে বলো যে কি হবে, ভ্যালুটা তোমরা জানো, বায়োসাভার্ট ল দিয়ে যখন বার করেছিলাম তখন তোমরা করেছিলে, তোমরা একটু মনে করে বলো কত বেরিয়েছিল। আহা হয়েছে, মোটামুটি সার্কুলার বোঝা যাচ্ছে তো। ধরো এই পি পয়েন্টে তোমাকে আমি বার করতে বলেছি চুম্বক ক্ষেত্র কত হবে, তো এই পি পয়েন্টটা আমার এই সেন্টার, এটা সেন্টার, এই সেন্টার থেকে ধরো সেন্টার ও, সেন্টার থেকে ডি ডিস্টেন্স দূরত্বে আছে, তো এই পি পয়েন্টে চুম্বক ক্ষেত্রের মান কত হবে একটু ভেবে বলো তো। ধরো এই বরাবর আমার ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করবে, কত হবে ইনফাইনাইট ওয়্যারের জন্য, এই জিনিসটা হবে কিনা দেখো, বি ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 2 পাই এ। 2 পাই ডি, হ্যাঁ ঠিক আছে মনে আছে, এই জিনিসটাই আমরা হবে। তো এটা আমরা কি করে করব, আমরা ধরে নেব এই যে যেটা ছবিটা এঁকেছি এইটাকে আমি একটা, মনে আছে গসের লতে আমরা কি করতাম, আমরা গসের লতে এটাকে আমরা একটা গসিয়ান সারফেস বলতাম, এটাকে এখানে আমরা এই পাথটাকে ধরবো অ্যাম্পিরিয়ান পাথ, অ্যাম্পিরিয়ান পাথ।
অ্যাম্পিরিয়ান পাথ বা অ্যাম্পিরিয় পথ। এবার আমাকে দেখতে হবে এরকম আমি একটা অ্যাম্পিরিয়ান পাথ আঁকলাম যেটা হচ্ছে সার্কেল অফ রেডিয়াস ডি। সার্কেল অফ রেডিয়াস ডি, সার্কেল অফ রেডিয়াস ডি। তো এটার ডিস্টেন্স কত হবে? আচ্ছা, সার্কেল অফ রেডিয়াস ডি। এবার তাহলে এটার মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট চলে যাচ্ছে? এটার মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে বলো? কারেন্ট flowing through the surface formed by the Ampérian path সেটা কত হবে? ইকুয়ালস টু আই কারেন্ট যাচ্ছে, আমি আইটা ক্যাপিটাল ধরেছি, স্মল ধরেছি, তাহলে ম্যাগনেটিক দেন বাই অ্যাম্পিয়ার সার্কিটাল ল থেকে আমরা কি পাচ্ছি? বাই অ্যাম্পিয়ার সার্কিটাল ল, ক্লোজ ইন্টিগ্রাল ওভার সি বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ জিরো আই। এখানটায় আমরা করব কি দেখো, এই যে পাথ ধরেছি না, আমি এইটুকুনি আমি ডিএল ধরে নেব, এইটুকুনিকে আমি ডিএল ধরবো। এইটাকে আমি ডিএল ধরে নিলাম। বুঝতে পারছো তো কোনটুকুনিকে ডিএল ধরা হয়েছে? এই লেন্থটাকে, ছোট্ট একটা অংশ, এই যে সার্কুলার পাথের একটা ছোট্ট অংশকে ডিএল ধরলাম। এবার বলো তো ডিএল বরাবর বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত? বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত? জিরো। কারণ দেখো একই দিকে আছে, ডিএলটাও যেদিকে আছে বিটাও হিসাব মতো সেই একই দিকে আছে, ঠিক কি না? ছবিটা দেখে বুঝতে পারছো তো? আসলে একটু সরে গেছে বিটা, তাহলে বিটাকে আমি আর একটুখানি যদি ঠিকঠাক করে আঁকতাম বা অন্য একটা কালার ইউজ করি তাহলে বোঝা যাবে কি নেওয়া যেতে পারে। এই স্যাফরন কালার নিলাম, চলো। বিটা আমার প্রায় যেদিকে ডিএলটা আছে ওই বরাবরই আমার বিটা আছে, কিন্তু খেয়াল রাখবে যেদিকে আমার ডিএলটা আছে, ডিএল এর ডাইরেকশন এই দিকে, আর বি এর ডাইরেকশনটা আমার সি একই দিকে রয়েছে। বোঝা যাচ্ছে তো? তাহলে আমার বিএল অ্যাঙ্গেল বিটুইন বি ডট ডিএল হচ্ছে জিরো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? which implies close integral bdl cos 0 ডিগ্রি। cos 0 কত হয়? এটা ওভার সি, সিটা হচ্ছে এই পাথটা হচ্ছে সি, এই পাথটা হচ্ছে সি, একটু লিখে রাখি, এই পাথটা হচ্ছে সি। cos 0 কত হয়? cos 0 1 হয়ে যাবে কিনা, ঠিক কিনা? cos 0 আমার 1 হয়ে যাবে। আর বিটাকে কেন ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম? b is constant throughout c, সরি সি ভেক্টর দেব না, সি along path c। এই সি পথ বরাবর বি এর মান কিন্তু ধ্রুবক থাকবে, কারণ সি বরাবর বি এর দূরত্বটা কত? সব তো সেম ডিস্টেন্স, তুমি এখানে বি বার করো বা এখানে বি বার করো, প্রত্যেক বিন্দুতে বিটা তো একই দূরত্বে থাকছে, ডি দূরত্বে, কারণ সিটা একটা সার্কুলার পাথ, একটা সার্কেল অফ রেডিয়াস ডি, তাই তো? তো সেই কারণে তোমার বি এর মান সব সময় ধ্রুবক থাকবে অ্যারাউন্ড সি,
ঠিক আছে, তো এটা খেয়াল রাখবে। তাহলে এই জন্য আমার এই ইন্টিগ্রেশনের বাইরে বিটাকে নিয়ে আসতে পারলাম, একদম গসের ল যেভাবে করতে হতো সেইভাবে। এবার আমাকে একটু কেউ বলো তো ইন্টিগ্রেশন ডিএলটা আমাকে কি দেবে, ইন্টিগ্রেশন ডিএলটা আমাকে কি দেবে? কেন লিখলাম 2πd একটু ভেবে বলো। স্যার সার্কামফারেন্স পুরোটা একদম একদম পেরিমিটার হবে। একদম একদম পেরিমিটার অফ দ্য পাথ সি। সিটা একটা সার্কুলার পাথ, তার পেরিমিটার কত হবে? 2πd হবে, যেহেতু রেডিয়াসটা হচ্ছে d, সেটাই আমার ক্লোজ ইন্টিগ্রাল করলে সেই জিনিসটাই দেবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, which implies দেখো b equals to μ0i। দেখো কত সহজ কি এটা, কিন্তু ফাইনাইট যদি দেয়, ফাইনাইট দিলে তোমাকে কিন্তু এই বায়োসাভার্ট সূত্র ইউজ করতে হবে, বায়োসাভার্ট ল ইউজ করতে হবে। কিন্তু তারপর তোমাকে আবার ফাইনাইট, ফাইনাইট থেকে ইনফাইনাইট করতে হবে cos থিটাকে 90 ডিগ্রি ধরে। কিন্তু যদি তোমাকে, যদি তোমাকে এইটা দেয়, যদি তোমাকে ইনফাইনাইটটা বার করতে দেয় আর কিছু না বলা থাকে, তাহলে বেস্ট হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল ব্যবহার করা। দেখো একই রেজাল্ট বেরোলো, ঠিক কিনা? বোঝা গেল তো এটা? সবাই বলো, কোনো অসুবিধা? একদম গসের লয়ের মতো করে কাজ করতে হবে। পরেরটায় চলে যাই, নাম্বার 2, সেটা হচ্ছে সোলেনয়েড। ডিউ টু আ সোলেনয়েড on its axis, on its axis। একটি সলিনয়েডের একটি সলিনয়েডের সরি অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্র নির্ণয়। চুম্বক ক্ষেত্র নির্ণয়। নির্ণয়। ঠিক আছে, চলো এইটা বার করা যাক। এটার ক্ষেত্রে আমরা করব কি, আমরা এরকম একটা চুম্বক ক্ষেত্র ধরবো, সোলেনয়েড ধরবো। এটা একটা সলিনয়েড। সলিনয়েডটা আর একটু যদি ভালো করে আঁকি, তো সলিনয়েডটা এরকম, এইখান দিয়ে আমার কারেন্ট ঢুকছে আর এখান দিয়ে কারেন্ট বেরোচ্ছে, এটা এটা হচ্ছে সোলেনয়েড। ঠিক আছে, এটা প্যাঁচানো তারকে সোলেনয়েড বলে, খেয়াল রাখবে। একটা প্যাঁচানো তারকে সোলেনয়েড বলে, যার মধ্যে এইভাবে কারেন্ট ঢুকছে। ধরো কারেন্টটা এইভাবে ঘুরছে, প্রত্যেক প্রত্যেক কুণ্ডলীর মধ্যে, প্রত্যেক লুপের মধ্যে কারেন্ট এইভাবে ঘুরছে আর এইভাবে বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই সোলেনয়েডের জন্য আমার এই সোলেনয়েডের ভেতরে কত আমার কারেন্ট তৈরি হবে, তার জন্য আমি কি করব, আমি একটা অ্যাম্পিরীয় পথ নেব এক্ষেত্রে, যেটা রেক্ট্যাঙ্গুলার অ্যাম্পিরীয় পথ। আচ্ছা, তার আগে আমি সোলেনয়েডের অক্ষটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে সোলেনয়েডের অক্ষ। এইটা হচ্ছে অ্যাক্সিস অফ সোলেনয়েড। আর এই সোলেনয়েডের মধ্যে আমি করব কি, আমি একটা অ্যাম্পিরীয় পথ নেব, একটা অ্যাম্পিরিয়ান পাথ নেব। সেটা কিরকম হবে? রেক্ট্যাঙ্গুলার অ্যাম্পিরিয়ান পাথ হবে, যেটা আমার এইখান থেকে যাবে, সেই পয়েন্টটার নাম দিলাম আমি পয়েন্ট এ। এ থেকে বি তে যাবে,
বি থেকে একদম উপরে গেল যতটা তার তুলতে পারি, বেশি তুললাম সি, সি থেকে ডি। এইটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার অ্যাম্পিরিয়ান পাথ, এটা হচ্ছে আমার অ্যাম্পিরিয়ান পাথ। এর একটা ডাইরেকশন নেব, যেমন ধরো এ বি ডাইরেকশনটা আমার এইদিকে আছে, এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে, ডি থেকে এতে যাচ্ছে, আর সি থেকে ডিতে যাচ্ছে। ঠিক আছে? তো এবার তুমি একটুখানি খেয়াল করে দেখো যে আমার এই এ বি অংশটার মধ্যে দিয়ে কত কারেন্ট ঢুকছে। যদি আমার সোলেনয়েডের মধ্যে, if the solenoid has, আচ্ছা, n equals to number of কি বলবো, লুপস পার ইউনিট লেন্থ, বা টার্নস বলবো, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ অফ দ্য ওয়্যার, বা প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা যদি n হয়, তাহলে আর যদি এবি, আমার এবি দূরত্বটা যেটা আছে সেটাকে আমি যদি কত ধরা যেতে পারে, x ধরি, ধরে নাও যে এবি ইকুয়ালস টু x, এই দূরত্বটা হচ্ছে আমার x সমান। তাহলে আমি ধরে নিচ্ছি and AB equals to x, then number of loops বা turns in AB, AB তে কত সংখ্যক টার্ন থাকবে, নাম্বার অফ টার্নস ইন AB, AB তে কত সংখ্যক টার্ন থাকবে, is equals to n into x। ঠিক কি না? n হচ্ছে প্রতি একক মানে পার ইউনিট লেন্থে আমার কতগুলো এইরকম লুপ আছে, কতগুলো এরকম পাক রয়েছে, সেটা হচ্ছে আমার n। আর ab এর লেন্থ হচ্ছে x, তাহলে ab তে কতগুলো টার্মস থাকবে, n into x থাকবে। ঠিক কি না? এবার তাহলে কত কারেন্ট থ্রু ab, থ্রু ABCD এরিয়া। এই যে ABCD এরিয়াটাকে আমি এঁকেছি, তার মধ্যে দিয়ে কত কারেন্ট পার হচ্ছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তো সেটা দেখার জন্য আমি ছবিটাকে আরেকবার আঁকছি। ধরো এইটা আমার সেই লুপটা ছিল, এটা ছিল হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। খেয়াল করো এর মধ্যে আমার এরকম এই ভেদ করে কত, এই এবিসিডিটা কোথায় আছে, আমার এই এর মধ্যে দিয়ে গেছে, তো এই সোলেনয়েডের ভেতরটা দিয়ে গেছে, তো ঠিক কি না? তো এই সোলেনয়েডের ভেতরটা দিয়ে গেছে বলে আমার এই এবিসিডির মধ্যে দিয়ে কতগুলো আমার তার পাস করছে, এই একটা, দুটো, তিনটে, চারটে, এরকম করে আমার অনেকগুলো, কতগুলো তার পাস করবে বলতো, কতগুলো তার পাস করবে আমার এই এবিসিডির মধ্যে দিয়ে, nx পরিমাণ তার পাস করবে, nx। আর প্রত্যেক তারের মধ্যে দিয়ে কত পরিমাণ করে কারেন্ট ঢুকছে, প্রত্যেক তারের মধ্যে দিয়ে কত পরিমাণ করে কারেন্ট ঢুকছে, আই পরিমাণ করে কারেন্ট ঢুকছে। তাহলে আমার টোটাল কারেন্ট কত হয়ে যাবে, টোটাল কারেন্ট ইকুয়ালস টু nxi, ইকুয়ালস টু nxi। ঠিক আছে? এবার তাহলে আমার এবির মধ্যে দিয়ে nxi পরিমাণ কারেন্ট লুপ করছে, তাহলে আমার বাই অ্যাম্পিয়ার ল ফেলবো। অ্যাম্পিয়ার্স ল অনুযায়ী আমরা কি জানি, ক্লোজ ইন্টিগ্রাল ওভার সি বি ডট ডিএল। আচ্ছা, এখানটায় কাজ করি, এই যে উপরে যে আমি এবিসিডি লিখেছি না, এটাকেই আমি অ্যাম্পিরিয়ান পাথ সি বলে দিচ্ছি, অ্যাম্পিরিয়ান পাথ সি। ঠিক আছে? এইটার নাম দিয়ে দিলাম অ্যাম্পিরিয়ান পাথ সি। তাহলে সেটা আমার কি হয়ে যাবে, অ্যাম্পিরিয়ান পাথটা হয়ে যাবে ইকুয়ালস টু মিউ জিরো আই, টোটাল কারেন্ট। এটা হচ্ছে আইটা হচ্ছে টোটাল কারেন্ট, হুইচ ইজ ইমপ্লাইজ এই যে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল, এটাকে আমি এভাবে ভেঙে লিখতে পারি, এ থেকে বি তে লাইন ইন্টিগ্রাল হবে বি ডট ডিএল, প্লাস বি থেকে সি হবে,
প্লাস সি থেকে ডি হবে, প্লাস লাস্টে কি আছে, ডি থেকে এ। সবগুলো বসাবার পর রাইট হ্যান্ড সাইডে কি হবে, মিউ জিরো টোটাল আই কত, কত কারেন্ট আমি বার করেছিলাম, এন এক্স আই, টোটাল কারেন্ট থ্রু এরিয়া, সেটা হচ্ছে এন এক্স আই। তাহলে এখানটা আমি বসিয়ে দেবো মিউ জিরো এন এক্স আই। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস দেখো, ডিএল যেটা আছে, ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে, সেটা আমার কোন দিক বরাবর যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা তোমরা যদি খেয়াল করো, ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু আমার এই বরাবর, অক্ষ বরাবর যাচ্ছে, এই বরাবর আমার ম্যাগনেটিক ফিল্ড আছে, বি ভেক্টরটা। ম্যাগনেটিক ফিল্ডটার ডাইরেকশন কিন্তু আমার এই অ্যাক্সিস বরাবর রয়েছে, এই বরাবর। তাহলে সেই পরিস্থিতিতে তোমরা বলতে পারো কি, যে আমার এ বি যখন আমি নিচ্ছি, যখন আমি এই ইন্টিগ্রেশনটা নিচ্ছি, ইন্টিগ্রেশন ফ্রম এ টু বি, তখন বি ডট ডিএল যেটা আছে, তাদের মধ্যে আমার অ্যাঙ্গেল কত, বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত। এ থেকে বি যখন নিচ্ছি, তখন বি ডট ডিএল যখন লিখবো, সেটাকে আমি বিডিএল কস 0 ডিগ্রি হয়ে যাবে। কারণ এ বি বরাবর, কারণ একটুখানি খেয়াল করে দেখো, ছবিতে দেখাচ্ছি, তোমরা একটু এই জায়গাটা দেখো, এ বির দিকটা যেদিকে আছে, ম্যাগনেটিক ফিল্ডের দিকটাও সেই দিকেই আছে, তাই জন্য এ বির দিক আর ম্যাগনেটিক ফিল্ডের দিক একই দিকে থাকছে, তার মানে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। কিন্তু বিসি আর ম্যাগনেটিক ফিল্ড কত অ্যাঙ্গেলে রয়েছে, বিসি আর ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টরটা কত অ্যাঙ্গেলে রয়েছে, 90 90 ডিগ্রি। তাহলে cos 90 কত হয়ে যাবে, 0 0। তাহলে খেয়াল রাখবে, তাহলে এটাকে আমি এভাবে লিখবো, ইন্টিগ্রেশন বিসি বিসি বিডিএল cos 90 ডিগ্রি হয়ে যাবে, cos 90 ডিগ্রি হয়ে যাবে, প্লাস ডিসি যেটা আছে সিডি, সেটা হবে cos 180 ডিগ্রি। ইন্টিগ্রেশন ডিএ আবার cos 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, বা অ্যাকচুয়ালি cos 270 ডিগ্রি হবে, cos 180 তারপর আরো 90 যোগ হবে 270 ইকুয়ালস টু মিউ জিরো এনআইএক্স, মিউ জিরো এনএক্সআই। তাহলে তুমি এবার এখানে আমি ধরে নিচ্ছি, কনসিডারিং ABCD to be far enough, that B is negligible. B is negligible along CD. ধরা যাক CD দূরে থাকার দরুন CD বরাবর চুম্বক ক্ষেত্র 0, CD বরাবর চুম্বক ক্ষেত্র 0। সেই অবস্থায় আমার কি হয়ে যাচ্ছে, যদি সিডিটা যদি আমার 0 হয়ে যায়, তাহলে আমরা ধরতে পারি শুধু আমার এবিটাই পড়ে থাকবে। দেয়ারফর ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রাল এ টু বি বিডিএল ইকুয়ালস টু মিউ জিরো এনএক্সআই। এটা থেকে আমি কি পাচ্ছি, হুইচ ইমপ্লাইজ বিটা বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন এ থেকে বি ডিএল ইকুয়ালস টু মিউ জিরো এনএক্স আই, হুইচ ইজ ইকুয়ালস টু বি ইন্টু এ বি ইকুয়ালস টু, দেখো মাথায় অ্যারো দিইনি, মানে এটা ডট প্রোডাক্ট নয় কিন্তু, খেয়াল রাখবে, মিউ জিরো এনএক্সআই। এবিটা কত, এবিটা কত,
এবিটা কত ধরা হয়েছিল দেখে নাও। এন হ্যাঁ, এ এক্স এক্স অনলি এক্স, এবি হচ্ছে এক্স সমান, এবি হচ্ছে শুধু এক্স সমান, এই যে এন এক্স হচ্ছে কতগুলো তার গেছে সেটা খেয়াল রাখবে, আর কত পরিমাণ কারেন্ট গেছে সেটা হচ্ছে আমার, তাহলে bx ইকুয়ালস টু মিউ জিরো এন আই, মিউ জিরো এন আই এক্স, সরি এন এক্স আই, which implies b equals to কত, দেখো এইটাই আমার বেরিয়েছিল কিনা যখন আমরা আগের দিন যেটা করেছিলাম, এই কার্য এই কি বলে সার্কিটাল সরি বায়োসাভার্ট ল থেকে যেটা করেছিলাম, এইটাই আমার বেরিয়েছিল মিউ জিরো এন আই। তো এটা হচ্ছে আমার সোলেনয়েডের ভেতরে, সোলেনয়েডের সেন্টারে ও তার অক্ষ বরাবর বা তার অ্যাক্সিস বরাবর আমার ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়ালস টু মিউ জিরো এন আই। ঠিক আছে, তো এন হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। আর থার্ড যেটা আছে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, নাম্বার 3, এইটাই বেশি আসে আমি দেখেছি, পাশেদের আসতো এটা আগে, ইম্পর্টেন্ট। দেখো আমি কিন্তু কোনো অ্যাম্পিয়ারের কোনোগুলোকে আগে ইম্পর্টেন্ট মার্ক করিনি, এইটাকে মার্ক করছি, তো অ্যাম্পিয়ারের ল থেকে এইটাকে একটুখানি খেয়াল রাখবে, যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু অ্যাট দ্য সেন্টার অফ এ টরয়েড, at the center of a toroid, of a toroid, এটা ইম্পর্টেন্ট, এটা একটুখানি দেখবে, একটি টরয়েডের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র, একটি, এটা আরেকটা নাম আছে প্রান্তহীন সোলেনয়েড, প্রান্তহীন সোলেনয়েড বা টরয়েড, টরয়েডের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, টরয়েড কিরকম হবে বলো তো, টরয়েড এরকম হবে, আঁকাটা একটু মুশকিল ব্যাপার, দাঁড়াও একটু দেখি অন্য কোনো ভাবে আঁকতে পারি কিনা, ট্রাই করি। আচ্ছা আগে সার্কেল একটা আঁকি, এটা ছোট করে দিই, জায়গা হবে এখানে নাকি পরে পেজে চলে, পরে পেজে যাই, একটা বড় হয়ে গেল, ছোট করি, হয়েছে মোটামুটি। এইটা এরাম দেখো, এর মধ্যে দিয়ে তুমি তার পেঁচিয়ে রেখেছো, এটার মধ্যে তুমি তার পেঁচিয়ে রেখেছো, আহা একটু তারের সাইজ বড় করে দিই, আহা সেট, মুছতে হবে, বুঝতে পারছো তো ছবিটা দেখে তারটা কিরম ভাবে গেছে। এইটা হচ্ছে একটা টরয়েড, এটা হচ্ছে আমার টরয়েড।
তো টরয়েডের জন্য যদি তোমাকে বার করতে বলে, এইটা টরয়েডটা ধরো রয়েছে, মানে একটা, আর দাঁড়াও একটা আরো দুটো জিনিস আঁকতে হতো, সেটা হচ্ছে এই যে তারগুলো যে গেল, এই তারগুলো তো একটা জায়গা থেকে ঢুকবে আর একটা বেরোবে। দাঁড়াও, কি করলো, পুরো কেচিয়ে গেল গো। তারিকা, পুরো জিনিসটা মুছতে হবে। এক সেকেন্ড, আবার করে নিই। এই যে, এই হচ্ছে ছবিটা। তো এইখান দিয়ে ধরো কারেন্ট ঢুকছে আর এখান দিয়ে ধরো কারেন্টটা বেরোচ্ছে, আর কারেন্টটা আমার এই সম্পূর্ণ রিয়ের মধ্যে দিয়ে যাবে, পাস করবে। আর একটুখানি এটা এঁকে দিলে জিনিসটা ভালো লাগবে দেখতে, ফাঁকা জায়গাগুলো ভরে দিলে। এই দুখানা গোল করার পর জাস্ট এস এঁকে যাবে যতগুলো পারো। ঠিক আছে, এই হচ্ছে আমার টোরয়েড। ছবিটা দেখে আশা করছি বুঝতে পারছো তোমরা। এবার এটাকে কি করে তোমরা, এবার তোমরা কি করে এটাকে, মানে কি করে এটার জন্য এই সেন্টার পয়েন্টে তুমি কি করে চুম্বক ক্ষেত্র বার করবে এই সেন্টার পয়েন্টে। তার জন্য তোমরা করবে কি, এর ভেতরে একটা অ্যাম্পিয়ার পথ ধরবে, একটা অ্যাম্পিয়ার পাথ এইটার ঠিক মাঝখান দিয়ে গেছে, সার্কুলার পাথ এইটার ঠিক মাঝখান দিয়ে গেছে। এইটা হয়ে গেল আমার অ্যাম্পিয়ার পাথ। অ্যাম্পিয়ার পাথ বা অ্যাম্পিরিয় পথ। ঠিক আছে, তাহলে এই অ্যাম্পিয়ার পাথ যেটা তো আমি আঁকলাম, এটার রেডিয়াস ধরো আর, এই একটা সার্কুলার অ্যাম্পিয়ার পাথ আঁকলাম যেটা রেডিয়াস হচ্ছে আর। আর তাহলে এবার আমাকে বলো তো, এই অ্যাম্পিয়ার পাথের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে। এই অ্যাম্পিয়ার পাথ আমরা আঁকলাম ইনসাইড দ্য সলিনয়েড। এটাকে আমি একটু লিখিয়ে দিচ্ছি, কনসিডার অ্যান সার্কুলার অ্যাম্পিয়ার পাথ অফ রেডিয়াস আর ইনসাইড দ্য সলিনয়েড। কনসিডার সার্কুলার অ্যাম্পিয়ার পাথ, অ্যাম্পেরিয়ান পাথ path inside the solenoid, inside the, sorry, toroid. Radius of the path is r. Of the path is r. ঠিক আছে, তাহলে এবার বলো কত পরিমাণ কারেন্ট যাচ্ছে আমার এই এটার মধ্যে দিয়ে। n হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। পাক সংখ্যা। তাহলে আমার বলো তো, আমার টোটাল কত কারেন্ট আমার অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, অ্যাম্পিয়ার পাথের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে।
NRI. 2 pi NRI. Oh. 2 pi NRI. Total current through the surface formed by the Amperian path. অ্যাম্পিরীয় পথ দ্বারা সৃষ্ট তলের মধ্যে দিয়ে মোট তড়িৎ প্রবাহ equals to 2 pi r n I 2 pi r n I তাহলে বাই অ্যাম্পিয়ার সার্কিটাল ল অ্যাম্পিয়ার্স ল দিয়ে দিই শর্টে বাই অ্যাম্পিয়ার্স ল কি হবে ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রাল ওভার c b ডট dl equals to mu 0 কি হয়ে যাবে এখানটায় 2 pi n r I mu 0 2 pi n r I এই জিনিসটা ঢুকিয়ে দিলাম এটাও এই একই নিয়ম b চলে যাবে বাইরে ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রাল ওভার c dl equals to mu 0 2 pi n r I এবার আমাকে বলো এখানে ক্লোজ ইন্টিগ্রাল dl টা কি দেবে এই ক্লোজ ইন্টিগ্রাল dl টা আমাদের দেবে 2 pi r দেবে যেটা হচ্ছে আমার অ্যাম্পিয়ার পাথের পেরিমিটারটা mu 0 2 pi r n I তাহলে দেখো এটার ক্ষেত্রে আমার একই বেরোচ্ছে আলটিমেটলি which is b equals to mu 0 n I মানে সলিনয়েডের ভেতরে যা বেরোবে টরয়েডের ভেতরেও তাই বেরোচ্ছে mu 0 n I ঠিক আছে তো টরয়েডটা কিন্তু বেশি আসে তো এটাকে কিন্তু এইভাবে করে দেখাতে হবে যদি টরয়েড আসে আর টরয়েড জিনিসটা কি সেটাও জিজ্ঞেস করে তো পারলে এই ছবিটা একে দেখাবে ঠিক আছে তো কোনো অসুবিধা এই অবধি না স্যার। আচ্ছা লাস্ট একটা পার্ট করিয়ে দিলে আমার মোটামুটি এই ম্যাগনেটোস্ট্যাটিক্সটা শেষ হয়ে যাবে লাস্ট একটা পার্ট সেটা হচ্ছে যেটা তোমাদের দেখবে সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল এটাও ইম্পর্টেন্ট আসতে পারে প্রশ্ন ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল এটাকে আমি ভেরি ইম্পর্টেন্ট মার্ক রাখলাম ভেরি ইম্পর্টেন্ট বা এটাকে বাংলায় কি বলবো চুম্বক ক্ষেত্রের ভেক্টর বিভব বলে মনে হয় দেখে চুম্বকের ভেক্টর বিভব যাই হোক এটাকে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল এটাই নাম রাখলাম ঠিক আছে তো বা চুম্বকীয় ভেক্টর বিভব এটা লিখে রাখি আমি জানি না সিওর নামটা আমার ঠিক এটাই কিনা চুম্বকীয় ভেক্টর বিভব চুম্বকীয় ভেক্টর বিভব এটা কি হচ্ছে এখানটায় আমরা জানি from vector laws আচ্ছা একটা জিনিস আমরা জানি we know
divergence of B equals to 0. খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশন, ডাইভারজেন্স অফ বি ইকুয়ালস টু 0। এটা কি রিপ্রেজেন্ট করে? দিস ইকুয়েশন রিপ্রেজেন্টস magnetic field is solenoidal. Magnetic field is solenoidal and magnet always exist in dipoles. In dipoles, not monopoles. খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা, খুবই ইম্পর্টেন্ট। এটা কোশ্চেন আসতে পারে কিন্তু এখান থেকে। যে চুম্বক ক্ষেত্র একটি সোলেনয়েডাল ভেক্টর। চুম্বক ক্ষেত্র বি একটি সোলেনয়েডাল ভেক্টর। সোলেনয়েডাল ভেক্টর আচ্ছা, যে কোনো ভেক্টরের যদি ডাইভারজেন্স 0 হয় সেটাকেই সোলেনয়েডাল ভেক্টর বলা হবে। খুব ইম্পর্টেন্ট, যদি ডাইভারজেন্স 0 হয় মানে এই জিনিসটা যদি 0 হয় তাহলেই বুঝবে সেটা সোলেনয়েডাল ভেক্টর। আর কার্ল 0 হলে তাকে ইরোটেশনাল ভেক্টর বলা হবে। সোলেনয়েডাল ভেক্টর এবং চুম্বক ক্ষেত্র সর্বদা একটি চুম্বক সর্বদা দ্বিমেরু রূপে পাওয়া যাবে। সর্বদা দ্বিমেরু রূপে পাওয়া যাবে। চুম্বকের একটি মেরু পাওয়া যাবে না। চুম্বকের কখনো কেবল একটি মেরু হিসেবে পাওয়া যাবে না। একটি মেরু হিসেবে পাওয়া যাবে না। তার মানেটা কি একটু বলে দিচ্ছি, যে ধরো তোমার একটা চুম্বক রয়েছে, তোমাকে আমি একটা চুম্বক দিলাম এরকম। চুম্বকটার এই সাইডটা হচ্ছে নর্থ পোল আর এই সাইডটা হচ্ছে সাউথ পোল। এটাকে তুমি যদি ভেঙে দাও, এটাকে যদি তুমি টুকরো করে দাও, তাহলে তুমি কি পাবে? তুমি একটা এরকম টুকরো করে দাও, দুটো টুকরো ভেঙে দাও যদি, তাহলে এই সাইডটা নর্থ পোল ছিল, তো এই সাইডটা সাউথ পোল তৈরি হবে, এই সাইডটা নর্থ পোল তৈরি হবে, এই সাইডটা সাউথ পোল তৈরি হবে। তুমি যত টুকরোয় ভাঙো না কেন, চুম্বকটা সবসময় তুমি দুটো মেরু পাবে। চুম্বকটাকে ভেঙে দিলে সবসময় দুটো মেরু পাবে। ছবিটা দেখে আশা করছি বুঝতে পারছো যে এটাকে আমি ভেঙে দিয়েছি। যেমনি আমি এটাকে ভাঙলাম মাঝখান থেকে, এই সাইডের মাঝখানের একটা অংশ সাউথ হয়ে গেল আর অন্যটার মাঝখানের অংশটা নর্থ হয়ে গেল। তো এইটা সবসময় দ্বিমেরু রূপে পাওয়া যাবে, কখনো একটা সিঙ্গেল মেরু পাওয়া যাবে না। সেটা এই ইকুয়েশনটা দেয়। এটা কিন্তু কোশ্চেন আসছে, হোয়াট ডাজ, কোশ্চেন আসে কিন্তু এটা আমি একটুখানি লিখে রাখছি কোশ্চেনটা। হোয়াট ডাজ the equation divergence of B represents?
সমীকরণটি কি বোঝায়? কি বোঝায়? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মার্ক রাখলাম। 2 নম্বরের প্রশ্ন এটা আসতে পারে। ঠিক আছে, যদি আসে তাহলে এইখানে যেটা লিখেছি সেই জিনিসটা লিখবে, ঠিক আছে? তো এই পার্টটা। আবার আমরা কি জানি, এবার চলো নেক্সট ইয়েতে ফিরে আসছি। তাহলে অলসো ফ্রম ভেক্টর, ভেক্টর ফর্মুলা, ভেক্টরের ফর্মুলা থেকে এটা আমরা জানি, ভেক্টর ফর্মুলা, ভেক্টর ফর্মুলা, সেটা থেকে আমরা কি জানি? ডাইভারজেন্স অফ কার্ল, কোন কার্লের ডাইভারজেন্স সব সময় জিরো দেবে, ডাইভারজেন্স অফ কার্ল ইজ জিরো। Thus we can write B equals to curl of A. আমরা এখানে কি লিখতে পারি? দেখো দুটো জিনিস পেয়েছি, একটা আমরা কি পেয়েছি যে বি, ডাইভারজেন্স অফ বি আমাকে জিরো দেবে, আর আমরা জানি যে কোনো কার্লের ডাইভারজেন্স সবসময় জিরো দেয়। তো দুটোকে তুমি যদি কম্পেয়ার করো, দুটোকে কম্পেয়ার করলে তোমরা কি পাবে? দুটোকে কম্পেয়ার করলে তোমরা পাবে যে বি ইকুয়ালস টু কার্ল অফ এ, এটাকে আমরা লিখতে পারবো দুটোকে কম্পেয়ার করে। কারণ ডাইভারজেন্স অফ বি এর যদি জিরো হয় আর কার্ল অফ, আর ডাইভারজেন্স অফ কার্ল অফ এও যদি জিরো হয়, তাহলে ফ্রম 1 and 2, এটাকে 2 দিল, ইকুয়েশন নাম দিলাম 2, এটাকে 1, এটাকে নাম দিলাম ধরো 1, ইকুয়েশন 1। তো thus we can write from 1 and 2, comparing 1 and 2, we can write comparing 1 and 2. এই যে পেলাম না এখানটায় যে এই এটাই হচ্ছে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল, ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। ঠিক আছে, ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। আরেকটা জিনিস হচ্ছে অলসো, অলসো ফ্রম ভেক্টর ফর্মুলা, ভেক্টর ফর্মুলা, আমরা ভেক্টর ফর্মুলা থেকে আমরা এই জিনিসটাও লিখতে পারি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কার্ল অফ এ, কার্ল অফ এটাও একটা ভেক্টরের ফর্মুলা আছে, ঠিক আছে? তো কার্ল অফ এ এটা আমাকে কি দেবে? এই জিনিসটা দেবে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, মাথায় রাখবে। সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ, গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ মাইনাস গ্রেড স্কোয়ার এ, টেকিং এইটাকে আমি যদি জিরো ধরে নিই, উই গেট, যেহেতু এটা যেটা আছে সেটা আমার ম্যাগনেটিক ফিল্ড থেকে আসছে, আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্স জিরো হয়, তাহলে আমরা ধরতে পারি এর ডাইভারজেন্সও জিরো হয়। তো এটা যদি আমি ধরে নিই, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি কার্ল অফ এ ইকুয়ালস টু মাইনাস গ্রেড স্কোয়ার এ। এই যে জিনিসটা পেলাম, এই জিনিসটার একটা নাম আছে, এটাকে আমি বলে দিচ্ছি ল্যাপ্লাসিয়ান অফ এ, এটাকে বলবো ল্যাপ্লাসিয়ান অফ এ, ল্যাপ্লাসিয়ান অফ এ ভেক্টর। যখন ল্যাপ্লাসিয়ান করব তখন এ ভেক্টরটা কিন্তু আর ভেক্টর থাকবে না, ওটা কিন্তু আমার স্কেলার টার্ম হয়ে যাবে, সরি ভেক্টর টার্মই থাকবে, এখানে ভেক্টর টার্মটা দেওয়া হয়নি, সরি, এখানে ভেক্টর টার্মটা দিতে হতো, ল্যাপ্লাসিয়ান অফ এ ভেক্টর। আচ্ছা, কার্ল অফ এটা কি ছিল? আমাদের কাছে ছিল বি, তাহলে এটা আমি লিখতে পারি কার্ল অফ বি ইকুয়ালস টু মাইনাস কি ছিল? ল্যাপ্লাসিয়ান এ, মাইনাস অফ ল্যাপ্লাসিয়ান এ।
আচ্ছা, কার্ল অফ বিটা আমরা কি পেয়েছিলাম একটু আগে? আমরা একটু খেয়াল করে দেখো, একটু আগে আমরা এটা পেয়েছিলাম মিউ জিরো জে পেয়েছিলাম। মিউ জিরো জে, যে হচ্ছে কারেন্ট ডেন্সিটি বা কারেন্ট ঘনত্ব, ইকুয়ালস টু ল্যাপ্লাসিয়ান অফ মাইনাস ল্যাপ্লাসিয়ান অফ এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হুইচ ইমপ্লাইজ, এটা তো ভেক্টর আছে, ভেক্টরকে আমি তিনটে ভাগে ভাগ করে দিতে পারি। এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অফ এ এক্স, সেটা আমাকে দেবে মাইনাস মিউ জিরো, এটাও ভেক্টর আছে, জে এক্স। এ ওয়াই যেটা দেবে সেটা আমাকে দেবে মাইনাস মিউ জিরো জে ওয়াই, আর এ জেড যেটা দেবে সেটা দেবে আমাকে মাইনাস মিউ জিরো এ জেড। ঠিক আছে, এবার যদি আমরা কারেন্টে দেখো, এই ইকুয়েশনটা অনেকটা পয়সনস ইকুয়েশন অফ ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে এসে যাচ্ছে। পয়সনস ইলেকট্রোস্ট্যাটিক্স তো তোমরা পড়োনি সম্ভবত। কম্পেয়ারিং উইথ, এটা লিখেই রাখছি তোমাদের যদি কাজে লেগে যায়, কম্পেয়ারিং উইথ পয়সনস ইকুয়েশন অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স এর পয়সন ইকুয়েশন আমি একটুখানি মনে করিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই জিনিসটা, এটা হচ্ছে গসের থিওরেম। গসের থিওরেম আমাকে এই জিনিসটা দেয়, মাইনাস, এটা তো তোমরা পড়েছো গসের থিওরেম, গসেস ল, এটা ছিল গসের ল। আর অলসো ইটা কি ছিল, ই যেটা ছিল সেটা ছিল আমার হচ্ছে মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই, মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই। ফাইটা হচ্ছে আমার কি, ফাইটা হচ্ছে আমার স্কেলার পোটেনশিয়াল, ফাইটা হচ্ছে স্কেলার পোটেনশিয়াল, স্কেলার বিভব। এই দুটোকে যদি কম্বাইন করে দিই, এই দুটোকে যদি আমি কম্বাইন করে দিই, এই দুটোকে যদি আমি কম্বাইন করে দিই, তাহলে আমরা কি পাবো? দুটোকে কম্বাইন করলে দেখো আমরা এই জিনিসটা পাচ্ছি, which implies grad square phi equals to, grad square phi equals to, এখানে বসিয়ে দাও, সরি এখানে মাইনাসটা থাকবে না, grad square phi equals to মাইনাস রো বাই এপসাইলন জিরো। এই যে জিনিসটা পেলাম আমরা দুটোকে কম্বাইন করে, এইটা হয়ে যাচ্ছে আমার পয়সনের ইকুয়েশন। দেখো পয়সনের ইকুয়েশনটা কিভাবে আসলো দেখে নাও, এটা হচ্ছে পয়সনস ইকুয়েশন। তো দেখো এইটা হচ্ছে আমার পয়সনের ইকুয়েশন, ফাইটা হচ্ছে স্কেলার পোটেনশিয়াল, আর রো হচ্ছে চার্জ ডেনসিটি। রো যেটা আছে সেটা হচ্ছে চার্জ ডেনসিটি, এটা কোথাও দেখাই দিলে ভালো হয়। রো যেটা সেটা হচ্ছে আমার চার্জ ডেনসিটি, আধান ঘনত্ব। রো হচ্ছে চার্জ ডেনসিটি, আর এই পুরো ইকুয়েশনটা হচ্ছে আমার পয়সনস ইকুয়েশন। ঠিক আছে, তাহলে যদি তুমি এটাকে কম্পেয়ার করো, যেখানে রো কত আর এইটা আমার বেরোবে, স্কেলার পোটেনশিয়াল বেরোবে হচ্ছে পয়সন ইকুয়েশন থেকে, এটা 1/4πε0 ক্লোজ ইন্টিগ্রাল ওভার ভি রো ডিভি বাই আর, রো ডিভি বাই আর। তাহলে সিমিলারলি ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল, আচ্ছা এটা হচ্ছে স্কেলার পোটেনশিয়াল, লিখে রাখিস ইলেকট্রিক স্কেলার পোটেনশিয়াল, এটা এখানে না লিখে তাহলে স্কেলার, ইলেকট্রিক স্কেলার পোটেনশিয়াল আমার এটা বেরোচ্ছে, ইলেকট্রিক পোটেনশিয়াল ফাই ইকুয়ালস টু এই জিনিসটা। তাহলে একইভাবে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল আমার কি বেরোবে, ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল আমার বেরোবে একই রকম ভাবে ax ইকুয়ালস টু মিউ জিরো বাই 4 পাই, মিউ জিরো বাই 4 পাই ক্লোজ ইন্টিগ্রাল, এটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল জে এক্স ডিভি বাই, জে এক্স ডিভি বাই, এখানটা আমি কি দেব, আর দিয়ে দিই, জে এক্স ডিভি বাই
আর কি দেওয়া যাবে এখানটা? দেওয়া যাবে jx dv বাই r। এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের ফর্মুলা। সিমিলারলি আরো আমি দুটো লিখতে পারি, ay ইকুয়ালস টু মিউ 0 বাই 4 পাই ক্লোজ ইন্টিগ্রাল jy dv by r, and az equals to mu 0 I by 4 pi ইন্টিগ্রেশন ওভার v, এটা সব v ওভার হচ্ছে jz dv by r। ইন জেনারেল ফর্মুলা ai, এটাকে ai হিসাবে লিখবো, ai ফাংশন অফ r ইকুয়ালস টু mu 0 by 4 pi ক্লোজ ইন্টিগ্রাল ওভার v, ক্লোজ ইন্টিগ্রাল না, ইন্টিগ্রাল ওভার v j i dv by r। এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের ফর্মুলা, যেটা কি ji হচ্ছে কম্পোনেন্ট অফ কারেন্ট ডেনসিটি, where ji component of current density বা তড়িৎ প্রবাহ ঘনত্বের উপাংশ। ঠিক আছে, তাহলে এই অবধি তোমাদের ম্যাগনেটোস্ট্যাটিক্সের যে পার্টটা আছে সেটা শেষ হয়ে গেল। আচ্ছা, আমাকে একটা কথা তোমাদেরকে